না লাগে, এই বিষয়টা আজকে এইভাবে আনতে চাইনি। এটা আনার কারণ হচ্ছে ওর কিছু ছোট লোকই গতকালকে সে একটা পোস্ট করেছে, ওই তার ফেসবুকে গিয়ে পোস্টটা পড়ে আসলে তারপরে দেখবেন। সে হলো নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, তার বংশেরই লোক, তার বাপের বিশাল জমিদারি আছে। হ্যাঁ, ওর বাপ থাকতে হইলো বাউফলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারেনি, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়া টিয়া বিকাশে টাকা টুকা দিয়ে ঘর টর করেছে। আর কোথায় কি করেছে, কাতারের ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টে কারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টে কারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। তো সে এখন বিশাল আকারের মানে পয়সাওয়ালা এক বাপের বেটা। মানে ভাবটা এরকম, জন্মগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে তারপরে সে বড় হয়েছে, তার টাকা পয়সার কখনো কোনো সমস্যা ছিল না। আমাদের ভিক্ষার টাকা তোর পকেটের মধ্যে। সে কালকে পোস্টে লিখেছে, আমরা এখানে আমি কাজ করে খাই, কামলা দিয়া খাই না, তুচ্ছ তাচ্ছিল্য করে। ভাই বেটা কামলা দিয়া না, আমেরিকায় মানে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট করে তারপরে স্ট্রাগল করে তারপরে দেশের জন্য কাজ করেছে। সেই টাকা, সেই কষ্টের টাকা তোরে পাঠাইছি, তোরা আবার সেই টাকা নিয়ে জালিয়াতি করছিস। আমার কথা না, ওর দলের লোকজন তারা বলেছে। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিপ্ট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিপ্টটা পাই না। প্রতি মাসে আমরা রিসিপ্টের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত দাঁড় করতে পারে নাই। এই বক্তব্যর পরে আবার যখন এই দলের ভেতরে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে সে একটা টক শোতে গিয়েছিল, ওই যে খালিদ মহিউদ্দিনের। সেই টক শোতে যাওয়ার পর তার এই প্রশ্ন করা হয়েছে যে আপনি টাকা পয়সা হিসাব দেন না, আপনি ইচ্ছা মতো বিকাশের টাকা টুকা নিয়ে সব ভাঙেন। তখন সে বলেছে কি যে আমি অর্থ কমিটি নাকি সব জানে, সে কিছু জানে না। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটা বেশি থাকবে, তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটাতে একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকে প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকে লাগছিল, একটু দেখেন। তখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয়, তখন নূর ভাই বলে এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে, কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। ও চুরি করতো, এটা ওর দলের মানুষ। এই যেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, ওই যে কোটা আন্দোলন বলেন, এই কোটা আন্দোলন দিয়েই তো সবার উত্থান। আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, ওই ওর আশপাশে যারা যে 2-4 জন আছে, ওর সাথে আর কেউই নেই এখন। ও খালি রাশেদার, ও এর বাইরে ওর সাথে কেউ নেই। ওর শ্বশুর বাড়ি কিছু লাঠিয়াল আছে, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এগুলো মিলে বরিশালের একটা গ্রুপে নিয়ে, একটা লাঠিয়াল বাহিনীরে নিয়ে ও এনে ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করেই তার চলছে। এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে তো, বুঝছেন না? ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না। এখন যখন কিনা ওর এই টাকা পয়সাগুলো আমরা 2000 কত সাল, এটা 19 সাল, 19 তারপরে 20, ওই সময়টাতে সবচাইতে বেশি টাকা তাকে দেওয়া হইতো। একবার তার প্রতি মাসে আমরা 1-2বার এরকম প্রতি মাসে দিতাম বিভিন্ন জনের কাছ থেকে তুলে। তো তাদের ভেতরে একজনের কাছে $2500 পাঠানো হয়েছিল একবার, আমার মনে আছে। এটাকে এরকম অনেকে পাঠিয়েছে এখানে, মানে আমেরিকায় যারা আছে আপনি খোঁজ নেবেন, ওই নায়েব আলী, ওই যে মাসুম, এরকম যারা যারা আছে পরিচিত লোকজন যারা আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই টাকা দিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়ে তারপরে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দিয়েছি $500, আরেকজনের কাছ থেকে নিয়েছি $500, আর যদি কোনো সময় দেখা গেলো $100 আছে, ওকে $100 কত ভাই 1000 হয়েছে, দান পাঠান, এভাবে টাকা পাঠানো হইতো। সেই টাকা $2000 তাকে পাঠানো, তখন $85, $84, $86 এরকম $1 রেট পাঠানো হইলো। সম্ভবত মনে হয় বাংলাদেশি টাকায় 2 লাখ বা এরকম কিছু, আমার মনে নাই। বাট $2500 আমরা পাঠিয়েছিলাম, 2500। এই টাকা পাঠানোর পরে এখন হঠাৎ করে আরেক এই নুরু ফোন দিছে যে ভাই টাকা তো আসেনি। টাকা তো পাঠানো হয়েছে, ওর সাথে নামটা আর বললাম না ওইটা। এরপরে সে ধরা খাওয়ার পরে বলতেছে ভাই আমার বাচ্চা হয়েছে, ওয়াইফের ডেলিভারি, হসপিটালের বিলে টাকাটা খরচ হয়ে গেছে, আমি এটা খরচ করে ফেলছি। পরে আবার পাঠাইছি আমরা, এরপরে আবার ফের এই তুলে তারপরে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। নুরু এত সহজ না, আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা সুট টুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কি করে, তোর তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না, থাকলে জিজ্ঞেস করিস। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমান হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়াতে গিয়ে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি?
এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা যেটা, সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতে দেখতেন না। অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায়ামালা এইসবের কয়েক জায়গার গলা চিপা কিছু পোলাপানে নিয়ে ওইখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে বা আমি করেছি। ও যে কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, এটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিয়ে কারোর কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই রে, সে এগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাই এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপা নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসেবে তাজুল ভাইয়ের অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নিবে, পদক্ষেপ নিবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে এসে, তাজুল ভাই এই অপমান সহ্য উনি আমার ফোন দিয়েছে। তাজুল ভাই বলছে ইলিয়াস এই ব্যাপার কি, তা আমি জাস্ট খালি পোস্ট দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবি না। তাজুল ভাই আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলি ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি, সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল। সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে সে রাশিয়া থেকে আপনার এমবিবিএস করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর এরা ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায় আপনার দুদকের সামনে যায়, তার পোলাপান কয়টা আছে, 50-60 জন কি পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পালে, আগে বিকাশে টাকা খাইতো, এখন দান্দাবাজি টাকায় খায়। তো এখন হয়তো সংখ্যা আরো বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারে পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করে সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে। অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী, আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাক এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল। সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে, শোনেন আপনারা। আমি সেগুনচন্দ্র ভগবান এমনিতে সবাইকে দাদা নমস্কার ও রসিক ভাগবতদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে যে ডাক্তার কাজ করেছেন, সেই ডাক্তার হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। তিনি এমবিসিতে রাশিয়া আমার ছাত্র গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া সাক্ষাৎ করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আসবেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছে। কিছু কিছু শুদ্ধভাগী লোক থাকেন যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। আমি তাই এসবের সঙ্গে এখন দেখতে বলতে চাই যে তারা যেন একজন মানুষকে কাটিয়ে থেকে বরখাস্ত করা দেয়, যেন থেকে ঠিকও কিছু আমি করি। কারণ এই বিষয়টি কিছু করলাম, কারণ এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম নামের ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 1.5 মাসের মতো। সেখানে আমি দেখেছি উনি অনেক ভালো মানুষ। আচ্ছা, এরপরে হলো তার এলাকার আপনার কালাইয়া, সেখানে আপনার গলাচিপায়, সেখানে আপনার করছে গলাচিপাতে ওইখানকার ইউএনও ছিল। সেই ইউএনওর কাছ থেকে 72 লক্ষ টাকা, একদম 5 তারিখের পরপরই 72 লাখ টাকা খেয়ে দিছে।
সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে আপনারা আমি রাখবো, আমি কি পাবো? তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে 72 লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনএর সেই ইয়ের মধ্যে এখনো পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন 72 টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচটাও দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল, এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, এক রাত থাকবে, এক রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকবে। নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরু জীবনে তো এসি ছাড়া ঘুমায় নাই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে এক রাতের জন্য। এই এসি মিসি কিনা আমার কাছে ওই পুরো এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখায় টোটাল প্রায় 73 লাখ টাকা সে ওখান থেকে উঠেছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। এইভাবে সে এই 5 তারিখের পর থেকে পুরা সময়টাতে সে আপনার নানান ধরনের টাকা লুটপাট করছে। তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ, এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। তার বাবার একটা বক্তব্য আপনারা শুনেন, তার বাপ তারে নিয়ে কি বলে। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি যে সে ছিল না, তাইলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার্স এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিভিন্ন। আমি আপনাদের কাছে আর একটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই দেশ, তারপরে জাতীয় পার্টি কি রাজনীতি করে ক্ষমতায় আছে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। বাবর প্রত্যেকের দোয়া, সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে পালা খায় অনেক নেতা, তার সাথে দয়াল যোগাযোগ করে তারেক রহমান। এখানে বইয়া ছোলা পালা খায়। তার এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলা চিপার আপনার বানাইছে, বাউফলের আপনার শেখ মুজিব বানাইছে। শুনেন তার বক্তব্য। যিনি এই সারা বিশ্বে ঢাকায় চেনে, তিনি হলো নূর ভাই। আমি সর্ববিশ্বাস ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মাত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিনিট গলা চিবা, আমরা তরে ভোট দেবো না, আমরা ভোট দেবো চরে। আমাদের গান হলো একটা, সেটা হলো সর্ববিশ্বাস ইউনিয়ন কিন্তু গোপালগঞ্জ নামে পরিচয়। আপনারা তার শেখ হাসিনার সাথে যেদিন সে কিনা ওই যে ভিপি নির্বাচিত হয়, ভিপি নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনার সাথে তো নিশ্চয়ই আপনারা তার বক্তব্যগুলো শুনছেন। আমি আজকে আবারও আপনাদেরকে শোনাই, এটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সেখানে বক্তব্যটা আগে আমরা শুনে আসি। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে